হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ক্লাস অফ ভিএসসি। ভিএসসির একাডেমির এই সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আগের দিনকে আমরা ফিজিক্সের যে গ্র্যাভিটেশন চ্যাপ্টার শুরু করেছিলাম তার পার্ট 2 অবধি আমরা আলোচনা করেছি। ওকে, তো আজকে আমরা আলোচনা করব পার্ট 3। তো চলো তাহলে আমরা শুরু করা যাক। তো আমরা আগের দিন লাস্ট কতটা কি পড়েছিলাম, আমরা দেখেছিলাম যে ইউনিভার্সে যে কোনো দুটো বস্তু একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ করে সে বলটাকে বলেছিলাম গ্র্যাভিটেশনাল ফোর্স, এফ। আর এই গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাকচুয়ালি এই দুটোর যে মাস, এই যে দুটো বস্তুর মধ্যে কাজ করে না, ইউনিভার্সের যে কোনো দুটো বস্তুর মধ্যে এটা কাজ করে। ইউনিভার্সে তুমি যে কোনো দুটো বস্তু নাও, সে যে কোনো দুটো বস্তুর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করছে, সেটা হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল ফোর্স। ওকে, তো এর মাস ধরে নাও হচ্ছে ক্যাপিটাল এম, এর মাস ধরে নাও স্মল এম। তো আমি বলেছিলাম যে এই দুটো বস্তুর মাসের যে গুণফল, সেই গুণফলের সাথে হচ্ছে ডাইরেক্টলি সমানুপাতিক। তো এদের মাসের গুণফল এর সাথে এদের মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে ডাইরেক্ট সম্পর্কে আছে। এবং আরো একটা সূত্র বলেছিলাম তোমাদের, মানে ওই সূত্রটারই আরেকটা পার্ট ছিল এটা, যে এই দুটো বস্তুর সেন্টার থেকে সেন্টার অবধি যে ডিস্টেন্স, একে আমরা আর দিয়ে প্রকাশ করছি। এই ডিস্টেন্সের সাথে ফোর্সেরও একটা সম্পর্ক আছে। ডিস্টেন্স যত বাড়বে, মানে আর এর ভ্যালু যত ইনক্রিজ করবে, ডিস্টেন্স যত বাড়বে, তত অ্যাট্রাকশন ফোর্স কমে যাবে, মানে ফোর্স যেটা ওটা আমার ডিক্রিজ করবে, তাই না? এবং দুটো বস্তুর মধ্যে যত ডিস্টেন্স কমবে তত ওদের মধ্যে আকর্ষণ বল যেটা সেটা স্ট্রং হবে। তার মানে ডিস্টেন্সের সাথে ফোর্সের সম্পর্ক উল্টো। তো এখানে বিজ্ঞানী নিউটন বলেছেন যে এই দুটো বস্তু যাদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে, ওকে, তাদের সেন্টার টু সেন্টার যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের সাথে এই ফোর্সটা ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে, কিন্তু এই ডিস্টেন্সের স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। দেন এই দুটো ফর্মুলাকে আমরা মার্জ করে পেয়েছিলাম কি, এফ ভ্যারিয়াস ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। আর এখানে এই প্রপোর্শনালিটি সাইনটাকে তুলে যদি আমি ইকুয়ালস টু সাইন আনতে চাই তাহলে লাগে আমাদের ক্যাপিটাল জি। তো ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। দেন আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম যে একটা ইনার বোর্ড নিই, দেখো। আমরা পড়েছিলাম যে যদি একটা বস্তু আমার পৃথিবী হয়, আর্থ হয়, আর আরেকটা বস্তু যদি পৃথিবীর ওপরে অবস্থিত যদি কোনো একটা অন্য একটা বস্তু হয়, তো আর্থের যে মাস সেটা আমি ক্যাপিটাল এম ধরে নিলাম, এই যে ছোট বস্তুটা এর মাস আমি স্মল এম ধরে নিলাম। তো এই পৃথিবীর সেন্টার থেকে এই বস্তুর সেন্টার অব্দি যে ডিস্টেন্সটা না, এটা আমার আলটিমেট পৃথিবীর রেডিয়াসই। কারণ পৃথিবীর রেডিয়াস বলতে এই ডিস্টেন্সটা এতটাই বড় যে তার কাছে এই অবজেক্টের এই যে রেডিয়াসটা এটা কিন্তু কাউন্ট না করলেও চলবে, ঠিক আছে? তো আমরা পৃথিবীর সেন্টার থেকে অবজেক্টের সেন্টার অব্দি দূরত্ব বলতে আমরা পৃথিবীর রেডিয়াসকেই বলবো। তাহলে এই দুটো বস্তুর মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে তার ফর্মুলা কি হবে? তার ফর্মুলা হবে ক্যাপিটাল জি, এর মাস ক্যাপিটাল এম, এর স্মল এম, তো ক্যাপিটাল এম স্মল এম বাই এদের দুইজনের মধ্যে যে ডিস্টেন্স সেটা তো পৃথিবীর রেডিয়াস, তো পৃথিবীর রেডিয়াস ক্যাপিটাল আর, তো পৃথিবীর রেডিয়াস ক্যাপিটাল আর, তার আমরা স্কোয়ার করব। এটা ছিল ফর্মুলা। এবার এই পৃথিবী যে বস্তুটাকে যে বল দিয়ে টানছে এটা তো গ্র্যাভিটেশনাল ফোর্স, এই বস্তুটাও তো পৃথিবীর ওপরে একটা বল প্রয়োগ করছে, ওই বলটাই তো প্রয়োগ করছে, সেটা হচ্ছে ওর ওয়েট। এই বস্তুটার যে ওয়েট সেটা একটা ফোর্স, এই যে ওয়েট সেটা একটা ফোর্স, আর ওয়েটটা কি তার, সেটা হচ্ছে ওর মাস। আর পৃথিবীর টানের জন্য এই বস্তুটার উপরে যে ত্বরণ তৈরি হচ্ছে, ত্বরণ কি জিনিস এগুলো আমরা আগের ক্লাসে পড়েছি। ত্বরণ মানে বোঝায় যে পার সেকেন্ডে কতটা বেগের পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে ত্বরণ। তো এই বস্তুটা ধরে নাও এরকম উঁচুতে, অনেক উঁচুতে আছে, তো পার সেকেন্ডে ধরে নাও বস্তুটা অনেক উঁচুতে ধরো এখানে আছে, ওকে, তো ধরে নাও পার সেকেন্ডে ও পৃথিবীর দিকে কতটা বেগ বৃদ্ধি করতে করতে নিচের দিকে নামছে, সেটা হচ্ছে ত্বরণ, আর সেটা হচ্ছে স্মল জি, এম জি। তো আমি এখানে এই ফোর্সের জায়গায় বসাবো হচ্ছে এম জি সমান সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আমার আর স্কোয়ার। এখানে দেখো স্মল এম আর স্মল এম কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি স্মল জি সমান সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। তার মানে যে ত্বরণ, এই যে ক্যাপিটাল জিটা কি দেখো ভালো করে বোঝো, এখানে সরি স্মল জিটা কি সেটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। ওকে, দেখো এই পৃথিবীর ওপরে যে বস্তুটা আছে,
এর উপরে ত্বরণ কাজ করছে সেটা আমরা কি বুঝতে পারি? বুঝতে পারছি না, কারণ এই বস্তুটা তো পৃথিবীকে ভেদ করে করে তো আর যেতে পারছে না। কিন্তু এই বস্তুটাকে যদি এখান থেকে তুলে আমি এখানে নিয়ে যাই, দেন যদি আমি ছেড়ে দিই, কি হবে? যে ঠিক 1 সেকেন্ড পরে তার বেগ বাড়বে। যখন ছাড়িনি, যখন আমি ধরে আছি, তখন ওর বেগ কত? 0। কিন্তু ছেড়ে দিলেই 1 সেকেন্ড পরে ওর বেগ বেড়ে হয়ে যায় 9.8। তার মানে এই যে বেগের বৃদ্ধি হচ্ছে, এই যে প্রতি সেকেন্ডে আমার বেগের বৃদ্ধি হচ্ছে, যে প্রতি সেকেন্ডে আমার কতটা করে বেগের বৃদ্ধি বা কতটা করে বেগের পরিবর্তন হচ্ছে, সেটাই হচ্ছে আমার স্মল জি। আর এই জিনিসটা ডিপেন্ড করে কার কার উপরে ডিপেন্ড করবে? এটা এই বস্তুর যে মাস ধরেছিলাম স্মল এম, এই বস্তুর যে মাস ধরেছিলাম স্মল এম, সেই স্মল এম কি এখানে আছে? নেই। মানে বস্তুর মাসের উপরে এটা নির্ভর করে না। ওকে, আরেকটা কি, আরেকটা বিষয় হচ্ছে যে এটা তো এখানে দেখো, এখানে আছে ক্যাপিটাল এম আর আর। দেখো এই ক্যাপিটাল জি যেটা, এটা তো আমার কনস্ট্যান্ট, এটা আমার একটা কনস্ট্যান্ট ভ্যালু। ওকে, তারপরে এই যে ক্যাপিটাল এম, পৃথিবীর যে মাস, এটাও তো কোথাও না কোথাও কনস্ট্যান্ট। পৃথিবীর যে মাস ক্যাপিটাল এম, সেটাও আমার কিন্তু কোথাও না কোথাও কনস্ট্যান্ট বা ফিক্স ধরতে পারি। কিন্তু এই আর এর ভ্যালু না পৃথিবীর সারফেসের, মানে পৃথিবীর কেন্দ্র, দেখো আমাদের যে পৃথিবীর শেপটাতে এরকম একটু জিওয়েড শেপ, মানে নর্থ পোল আর সাউথ পোল, এই পোলার রিজনে একটু চ্যাপ্টা। নর্থ পোল আর সাউথ পোল, এই পোলার রিজনে একটু চ্যাপ্টা। ওকে, ভালো করে বোঝো, পৃথিবীর এই যে নর্থ পোল সাউথ পোল, এই পোলার রিজিয়নে কিন্তু একটু চ্যাপ্টা। ওকে, তো পৃথিবীর সেন্টার থেকে এই যে ইকুয়েটর রিজন, এই ইকুয়েটর রিজন বরাবর এই যে রেডিয়াস, এই রেডিয়াসের ভ্যালুটা কিন্তু বেশি কার তুলনায়? পৃথিবীর সেন্টার থেকে এই পোলের এই যে রেডিয়াস, এটা রেডিয়াস অফ পোল, পোল, এটা রেডিয়াস অফ ইকুয়েটর। তো কোনটা বেশি? রেডিয়াস অফ ইকুয়েটর বেশি। তো দেখো এই জি এর সাথে আর এর দেখো উল্টো সম্পর্ক, বলছে জি ইজ ডাইরেক্ট ইনভার্সলি প্রপোর্শনাল উইথ রেডিয়াস স্কোয়ার। তার মানে যেখানে আমার এই রেডিয়াসটা কম, পোলের রেডিয়াসটা কম, তার মানে পোলে আমার জি এর ভ্যালু হবে ম্যাক্সিমাম। কার তুলনায় ম্যাক্সিমাম হবে? ইকুয়েটারের তুলনায়। ইকুয়েটারের এই যে রেডিয়াস, এই রেডিয়াসটা আমার কি, এই রেডিয়াসটা হচ্ছে আমার বেশি। তো ইকুয়েটারের রেডিয়াস বেশি, তার মানে জি এর ভ্যালু কম হবে। জি এর ভ্যালু আমার কম হবে উল্টো সম্পর্ক অনুযায়ী। জি এর ভ্যালু আমার কম হবে, যদি আর এর ভ্যালু আমার বেশি হয় জি এর ভ্যালু কম হবে। তো ইকুয়েটারে জি এর ভ্যালু যেটা, জি এর ভ্যালু হচ্ছে মিনিমাম, কম। দেখো এখানে তুলনাটা বোঝো, একটা আমি পোলের সাথে ইকুয়েটারের তুলনা করছি, যে ইকুয়েটারে জি এর ভ্যালু কম না বেশি, নাকি পোলে জি এর ভ্যালু কম না বেশি। তো আমরা যদি এই দুটোর রেসপেক্টে ভাবি, তো আমি বলবো পোলে আমার জি এর ভ্যালু ম্যাক্সিমাম। কেন? কারণ কি পোলের রেডিয়াসটা কম, ছোট, বাট ইকুয়েটারের রেডিয়াসটা বড়, তাই আমার জি এর ভ্যালু কিন্তু কম। সরি, রেডিয়াসটা যেহেতু বড়, তো রেডিয়াসের সাথে জি এর উল্টো সম্পর্ক, তাই রেডিয়াস যদি আমার বড় হয় তার মানে জি এর ভ্যালু আমার কম হবে। আশা করি জায়গাটা তোমাদের বোঝাতে পেরেছি। এবার দেখো কোনো বস্তুর যে ওয়েট, কোনো বস্তুর যে ওয়েট ইকুয়ালস কি? মাস ইনটু জি। কোনো বস্তুর যে ওয়েট, সেই ওয়েট তো এই মাস আর জি, এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। এই পেনটা, এই পেনটার যা মাস, পেনটাকে যদি আমি চাঁদে নিয়ে যাই, পেনটার মাস তাই থাকবে। কারণ কি মাস কোনোদিনও জায়গার সাথে পরিবর্তন হয় না। মাস মানে কি? মাস মানে বোঝাচ্ছে যে সেই পদার্থটা কতটা জড় পদার্থ দিয়ে তৈরি। তো এই পেনটা যতটা জড় পদার্থ দিয়ে তৈরি, পেনটাকে যদি চাঁদে নিয়ে যাই, পৃথিবীর যদি আমি ইকুয়েটারে নিয়ে যাই, যদি আমি পোলে নিয়ে যাই, তো সব জায়গাতে এর মাস আমার সেম থাকবে। কিন্তু যেটা ওয়েট, ওয়েট মানে হচ্ছে মাস ইনটু স্মল জি। ওকে, তো ওয়েট কিন্তু আমার সব জায়গায় সেম থাকবে না। তো দেখো এই যে আমি ওয়েটের কথা বলছি, ওয়েট সমান সমান কি? মাস ইনটু জি। তো মাস তোমার ফিক্স, কিন্তু জি তোমার চেঞ্জ হবে। তো আমাদের যে ইকুয়েটারে জি এর ভ্যালু কম, জি এর ভ্যালু যদি কম হয় তার মানে ওয়েটও আমার কম হবে, তার মানে ইকুয়েটারে কোনো বস্তুর ওয়েট কম হবে। কিন্তু এই যে পোলে পোলে জি এর ভ্যালু ম্যাক্সিমাম বা বেশি, তার মানে আমার ওয়েটও কি হবে? বেশি হবে। বোঝা গেল? বোঝা গেল? তো এই জায়গাটাকে আমি একটু ছোট্ট করে সামারাইজ করে দিই। তাহলে দেখো পৃথিবীর যে শেপ সেটা হচ্ছে জিওয়েড শেপ। পৃথিবীর যে পোলার রিজিয়নটা একটু চ্যাপ্টা, আর ইকুয়েটার রিজিয়নটা একটু স্ফীত। তাহলে ইকুয়েটার রিজিয়নটা স্ফীত হওয়ার জন্য ইকুয়েটার রিজিয়নে যে রেডিয়াস, সেই রেডিয়াসের ভ্যালুটা বেশি, কার থেকে বেশি? পোলের রেডিয়াসের তুলনায়।
তাহলে আর এর ভ্যালু যেখানে বেশি হবে সেখানে আমার জি এর ভ্যালু কম হবে, যেখানে জি এর ভ্যালু কম হবে সেখানে আমার কোনো বস্তুর ওয়েট কম হবে। আর যেখানে আমার এই রেডিয়াসটা কম, সেটা হচ্ছে পোলের রেডিয়াসটা কম, যেখানে আমার রেডিয়াসটা কম হবে সেখানে জি এর ভ্যালু বেশি হবে, সেখানে আমার ওয়েট বেশি হবে। আশা করি এই জায়গাটা আমি তোমাদের বোঝাতে পেরেছি। ওকে, এবার আরেকটা প্রশ্ন আছে আমাদের, সেটা হচ্ছে দেখো এটা আমরা দেখলাম ইকুয়েটর আর পোলের রিজিয়নে। আরেকটা জিনিস আমরা দেখবো সেটা হচ্ছে আরেকটা জিনিস আমরা দেখবো সেটা হচ্ছে পৃথিবীর সারফেস থেকে যত ডেপথে যাব কি হবে, আর পৃথিবীর সারফেস থেকে যত আমি উঁচুতে যাব কি হবে, এইটা একটা তুলনা হয়। তো ধরে নাও এই হচ্ছে পৃথিবী, এই পৃথিবীর সারফেস থেকে যত আমি উচ্চতায় উঠবো, এই পৃথিবীর সারফেস থেকে না যত আমি উচ্চতায় উঠবো তত আমার জি এর ভ্যালু কমতে থাকবে। তেমনি পৃথিবীর সারফেস থেকে যত আমি ডেপথে যাব তত আমার জি এর ভ্যালু কমতে থাকবে। একমাত্র পৃথিবীর সারফেসে এইখানে যদি তুমি থাকো তো একমাত্র পৃথিবীর সারফেসে আমার জি এর ভ্যালু ম্যাক্সিমাম ফিল করব। তুলনাটা বোঝো কোথায় কোথায় তুলনা করছি। পৃথিবীর সারফেস থেকে যত উঁচুতে উঠবো তত গ্র্যাভিটি ফোর্স কম, আর ফোর্স কম হলে তত ত্বরণ কম হবে, তাই ত্বরণ কম। পৃথিবীর সারফেস থেকে যত আমি ডেপথে যাব তত, ধরো তুমি এখানে চলে এসছো তখন তোমার জন্য পৃথিবীটা হয়ে যাবে এইটুকুনি, তো পৃথিবীটা সাইজে ছোট হচ্ছে। ওকে, যে কারণে তোমার ওখানেও আবার জি এর ভ্যালু কম হয়ে যাবে। এবং পৃথিবীর সারফেস থেকে যত ডেপথে যেতে যেতে তুমি যদি একদম সেন্টারে চলে আসো তো সেন্টারে আমার জি এর ভ্যালু জিরো, জিরো। তাহলে এই কটা পয়েন্ট মনে থাকবে। একটা দেখলাম আমরা পোল আর ইকুয়েটরের সাথে তুলনা, সেখানে দেখলাম পোলে আমার জি এর ভ্যালু বেশি। আরেকটা আমি দেখলাম পৃথিবীর সারফেস থেকে যত উঁচুতে যাব আমার জি এর ভ্যালু কমছে, আবার পৃথিবীর সারফেস থেকে যত আমি ডেপথে যাব তত আমার জি এর ভ্যালু কমছে। একদম কেন্দ্রে যখন আমি পৌঁছাবো সেখানে আমার জি এর ভ্যালু শূন্য। এটা পরীক্ষাতে আমাদের প্রশ্নতে দেয় এগুলো, ঠিক আছে। আরেকটা ছোট পয়েন্ট আমি তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে পৃথিবীর ঘূর্ণন গতির জন্য এই জি এর উপরে একটা এফেক্ট পড়ে। পৃথিবীর যে ঘূর্ণন গতি সেই ঘূর্ণন গতির জন্য জি এর উপরে একটা এফেক্ট পড়ে। সেটা কি, দেখো এই ধরো পৃথিবী, ওকে, এই পৃথিবী নিজের অ্যাক্সিসের চারিদিকে এরকম ঘুরছে। ওকে, ধরো পৃথিবীর সার্ফেসে এখানে একটা বস্তু আছে, সার্ফেসে বস্তু, ধরো পৃথিবী এখন ঘুরছে না, পৃথিবী ঘুরছে না, তার ফলে পৃথিবী এই বস্তুটাকে যে জোরে টানছে, যে জোরে ফোর্স অ্যাপ্লাই করে টানছে, তার জন্য বস্তুটা চাইছে এই মাটিকে ভেদ করে পৃথিবীর দিকে চলে যাবে, কিন্তু সে পারছে না, বাধা পেয়ে যাচ্ছে, তাই সেখানে আটকে থেকে আছে। কিন্তু এর উপরে ত্বরণ কাজ করছে। এবার এই বস্তুটার ওপরে এই দিকে যে ত্বরণটা কাজ করছে, ধরে নাও জি ত্বরণ, সেই জি ত্বরণের ভ্যালু তুমি ধরে নাও হচ্ছে 10 নিউটন। ওকে, কেন এদিকে ত্বরণ কাজ করছে, কারণ এখন শুধুমাত্র পৃথিবী ওই বস্তুকে কেন্দ্রের দিকেই একটা ফোর্স দিয়ে টানছে, মানে এই বস্তুটার উপরে এখন আর কোনো ফোর্স নেই, এই বস্তুটার উপরে একটাই ফোর্স, সেটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে, ঠিক আছে। তাই এদিকে একটা ত্বরণ কাজ করছে, জি ত্বরণ কাজ করছে। এবার পৃথিবী, আমি এতক্ষণ কি ধরেছিলাম, পৃথিবী ঘুরছিল না, পৃথিবী স্থির ছিল। এবার পৃথিবী যেহেতু ঘুরছে তাহলে কি হবে, এবার পৃথিবী যখন ঘুরবে তখন এই এই যে বস্তুটা ও একটা সার্কুলার পথে ঘুরবে, আর সার্কুলার পথে কোনো বস্তু যদি ঘোরে তার মানে সে ত্বরণে আছে, ত্বরণে। ওকে, তার মানে তার মধ্যে একটা ত্বরণ কাজ করছে। এবার সার্কুলার পথে যখনই কোনো বস্তু ঘোরে তখনই তার কেন্দ্রের দিকে একটা ফোর্স কাজ করে, সেটা সেটা সেন্ট্রিপেটাল ফোর্স বা সেটা এখানে গ্র্যাভিটেশনাল পুল, একই ব্যাপার। কিন্তু এর উপরে বাইরের দিকে একটা সিউডো ফোর্স কাজ করে। সিউডো ফোর্স যে বস্তুটা নন ইনার্শিয়াল ফ্রেমে আছে বা অ্যাক্সিলারেটিং বডি, যে ত্বরণে আছে, তার উপরে এটা কাজ করে। তো যখনই এই বস্তুটা মানে পৃথিবী যখনই ঘোরা শুরু করবে তখন এই বস্তুটাও পৃথিবীর সাথে সাথে ঘুরবে, তখনই এর উপরে বাইরের দিকে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করবে, সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করবে। তার মানে বাইরের দিকে ফোর্স কাজ করলে বাইরের দিকেও একটা ত্বরণ কাজ করবে। ওকে, একটা ত্বরণ কাজ করবে, একটা সেন্ট্রিফিউগাল ত্বরণ কাজ করবে। ধরে নাও তার ভ্যালু ধরে নাও তুমি 2 নিউটন। তাহলে দেখো যখন ঘুরছিল না, যখন স্থির ছিল তখন একটাই ত্বরণ ছিল বা একটাই ফোর্স ছিল, তার ধরুন একটাই ত্বরণ ছিল, সেটা হচ্ছে 10 নিউটন।
10 নিউটন ফোর্স কাজ করছিল। তার ধরুন ধরো 10 পরিমাণ ত্বরণ, সরি ত্বরণের একক আমি এখানে নিউটন ভুল করে লিখেছি, যতটা ফোর্স কাজ করছিল আগে আগে ধরো রেস্টে ছিল, তখন যতটা ফোর্স কাজ করছিল সেই অনুযায়ী 10 পরিমাণ ত্বরণ কেন্দ্রের দিকে কাজ করছে। এবার যেহেতু ও ঘুরছে তাই বাইরের দিকে একটা ফোর্স কাজ করছে, আর বাইরের দিকে একটা ফোর্স কাজ করছে মানে বাইরের দিকে একটা ত্বরণ কাজ করবে। তো বাইরের দিকে যে ত্বরণটা কাজ করছে সেটা ধরে নেওয়া হচ্ছে আমার 2 নিউটন। তাহলে আলটিমেট এই বস্তুটার উপরে যে ত্বরণ সেটা কত হবে, সেটা হচ্ছে 10 থেকে 2 বাদ দিলে 8, আর সে 8 পরিমাণ ত্বরণ কোন দিকে কাজ করছে, কেন্দ্রের দিকে কাজ করছে। তার মানে যে জি এফেক্টিভের ভ্যালু বা জি এর ভ্যালু আমার কি হলো, কমে গেল। তাহলে পৃথিবীর যদি ঘূর্ণনের জন্য এই জি এর ভ্যালু অ্যাকচুয়ালি কিন্তু কমে গেছে। কোথায় কমে, এটা আবার খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই এফেক্টটা শুধুমাত্র আমাদের ইকুয়েটর রিজিয়নে দেখতে পাবে। মানে ইকুয়েটর থেকে যত উঁচুতে উঠবে তত তোমার পৃথিবীর ঘূর্ণনের জন্য যে জি এর ভ্যালু কমছে সেটা তুমি কম ফিল করবে। একদম যখন তুমি পোলে পৌঁছে যাবে না, এই পোলে পৃথিবীর ঘূর্ণনের জন্য কোনো এফেক্ট পড়বে না। তার মানে পোলে এই জি এর ভ্যালু ডাজ নট চেঞ্জ, ডাজ নট চেঞ্জ, ডাজ নট চেঞ্জ ডিউ টু আর্থ রোটেশন, ডিউ টু আর্থ রোটেশন, পৃথিবীর রোটেশনের জন্য জি এর ভ্যালু কিন্তু চেঞ্জ হবে না। আশা করি বোঝাতে পেরেছি তোমাদের। ওকে, এবার আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমাদের পড়তে হবে সেটা হলো এই যে ফর্মুলাটা আমরা পেলাম যে স্মল জি ইকুয়ালস টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, এই যে আমরা ফর্মুলাটা পেয়েছি। ওকে, এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, কি বোঝা যাচ্ছে বলো তো? তোমাদের পরীক্ষাতে একটা প্রশ্ন দেয় যে একটা বল আর একটা ফেদার, ওকে, একটা ফেদার আর একটা বল, এদের দুজনকে যদি আমরা ভ্যাকিউমে, আমি যদি একটা ফেদারকে একটা বলকে যদি এখন ছাড়ি, এখন এখন কি আছে, ঘরে বায়ু আছে, বায়ুর মধ্যে যদি ছাড়ি কি হবে, বায়ুর মধ্যে ছাড়লে বায়ু একটা উপরের দিকে ধাক্কা দেয়। ওকে, দুটো ফোর্স কাজ করে এখানে, একটা বুয়েন্সি ফোর্স কাজ করে, একটা ড্র্যাগ ফোর্স কাজ করে, দুটো ফোর্স কাজ করে। তো আমি বায়ুর মধ্যে নয়, ধরো বায়ু বার করে নিলাম, এই ঘর থেকে বায়ু বার করে নিলাম, দিয়ে একটা ফেদার আর একটা বল দুটোকে যদি আমি একসাথে ফেলি না, দুটো একই সাথে পড়বে। বাট বায়ুর মধ্যে যদি আমি দুটোকে একসাথে ফেলি তো বলটা আগে পড়ে যাবে, ফেদারটা হেলে দুলে এরকম ভাবে পড়বে, তাই তো? কিন্তু ঘর থেকে যদি আমি ভ্যাকুমকে বার করে নিই, সরি ভ্যাকুমকে বার করা যায় না, ঘর থেকে যদি আমি বায়ুকে বার করে নিই তাহলে ঘরের ভিতরে ভ্যাকুম তৈরি হয়ে যাবে। আর এই ভ্যাকুমের মধ্যে যদি আমি একটা বলকে আর একটা ফেদারকে যদি আমি ফেলি তো দুটো একই সাথে পড়বে। তুমি বলবে স্যার কি করে পসিবল? দেখো ভালো করে, এই যে দুটো পড়ছে এরা একই সাথে পড়বে না দূরে পড়বে না আগে পড়বে, সেটা তো আমার জি এর উপরে ডিপেন্ড করছে না, সেটা তো আমার জি এর উপর ডিপেন্ড করছে। আর এই জি এর ভ্যালু আমরা জানি কত, জি এর ভ্যালু আমরা জানি 9.8 মিটার বাই সেকেন্ড স্কোয়ার, বা এটাকে ভেঙে লিখতে পারো 9.8 মিটার বাই সেকেন্ড বাই সেকেন্ড, এরকম ভাবে লিখতে পারো, ঠিক আছে? এই সেকেন্ড দুটো কিন্তু গুণ আকারে আছে, হ্যাঁ ডিভাইড আকারে নেই, গুণ আকারে আছে। এর মানে কি দেখো, এই যে জিটা কি করে পেলাম, এই ক্যাপিটাল এফ সমান সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার, এটা তো ছিল। তারপরে এই এফ এর পরিবর্তে আমি বসালাম হচ্ছে এম জি, যেহেতু এই এম আর এম দেখো কেটে গেছে, মানে এই জি, এই যে জি, এটা জি এর এই যে ভ্যালুটা এটা এই বস্তুর মাসের উপর ডিপেন্ড করছে না, এই অবজেক্টের মাস আগেই কেটে গেছে, অবজেক্টের মাসের উপর ডিপেন্ড করছে না। অবজেক্টের মাস যাই হোক না কেন, এখানে তুমি যদি একটা হাতিকেও রাখো, এখানে তুমি যদি একটা হাতিকেও রাখো, ওকে, এখানে তুমি যদি একটা হাতিকেও রাখো, ওকে, এখানে তুমি যদি একটা হাতিকেও রাখো, তো এরা সবাই একই সাথে পড়বে, এমন নয় যে হাতিটা আগে পড়ে যাবে। কেন? কারণ কি এটা ডিপেন্ডই করছে স্মল জি এর উপরে। তো স্মল জি এটা পৃথিবীর মাসের উপর ডিপেন্ড করে, এই অবজেক্টের মাসের উপর ডিপেন্ড করছে না, পৃথিবীর রেডিয়াসের উপর ডিপেন্ড করে।
ওকে, তো আমরা যে প্ল্যানেটে আছি সেই প্ল্যানেটের যা মাস, সেই প্ল্যানেটের যা রেডিয়াস, তার উপরে জি ডিপেন্ড করছে। এই প্ল্যানেটের উপরে আমি আছি, এই পেনটা আছে, আরো বাকি অবজেক্ট আছে, ওদের মাসের উপর ডিপেন্ড করছে না। সমস্ত জিনিসকে তুলে যদি আমি ছাড়ি একটা পার্টিকুলার হাইট থেকে, তো সবাই একই সাথে পড়বে যখন আমার এখানে ভ্যাকিউম থাকবে, শূন্য মাধ্যমে। এটা কেন হচ্ছে দেখো, ধরো এই তিনটাকে আমি ধরে আছি, একটা হাতি, একটা পালক, একটা বল, তিনটাকে ধরে আছি। এখন তিনটেরই ভেলোসিটি হচ্ছে আমার জিরো, জিরো। কিন্তু যখনই ছেড়ে দেব, 1 সেকেন্ড পরে এদের বেগ কত হবে? 1 সেকেন্ড পরে এদের বেগ হবে 9.8 মিটার বাই সেকেন্ড। মানে এরা সবাই 1 সেকেন্ডে 9.8, এও 9.8, এও 9.8 নিচে নেমেছে। তার ঠিক 1 সেকেন্ড পরে আমার বেগ কত হবে? তার ঠিক 1 সেকেন্ড পরে বেগ হবে আমার 19.6 মিটার বাই সেকেন্ড। মানে তার মানে এই 1 সেকেন্ড পরে যখনই বেগ বেড়ে গেল, তো সবার বেগ একই রেটে বেড়েছে। তার মানে এই বলটাও এখান থেকে 1 সেকেন্ড পরে 19.6 মিটার নিচে নামবে। এই পালকটাও ঠিক 19.6 মিটার নিচে নামবে। এই হাতিটাও ঠিক 19.6 মিটার নিচে নামবে। তো যেহেতু এই জি এর মান বা এই ত্বরণটা বা স্মল জি এই বস্তুর ভরের উপর ডিপেন্ড করছে না, তাই এরা সবাই দেখো একই সাথে তো পড়ছে। সবার ভেলোসিটি জিরো কেন? কারণ সবাইকে ধরে রেখেছি, কাউকে ছাড়িনি, তাই ভেলোসিটি জিরো। যেই ছেড়ে দিলাম, সবার ভেলোসিটি যদি একই রেটে পরিবর্তন হয়, একই পরিমাণ করে বাড়া কমা করে, মানে একই পরিমাণ করে যদি এখানে বৃদ্ধি পায়, তাহলে সবাই তো একই সাথেই পড়বে, তাই না? তো এই জন্য সবাই একই সাথে পড়ে। চলো আমি তোমাদেরকে এখানে এই রিলেটেড দেখো, আমার পিপিটিতেও তোমাদের এই জিনিসগুলো দেওয়া আছে। এখানে ছিল সে এক্সপেরিমেন্টটা, এই এক্সপেরিমেন্টের ভিডিওটা এখানে একটা লাইভ এক্সপেরিমেন্ট করা হয়েছিল, ঠিক আছে? এই দেখো বিবিসি নিউজ চ্যানেলে এটা তুমি পাবে, ঠিক আছে? একটা বল আর একটা পালক, এই দুজনকে ভ্যাকুয়াম চেম্বারের মধ্যে রেখে যখন ছাড়া হয় না, দুজন একই সাথে পড়ে। কিন্তু আপাত দৃষ্টিতে আমাদের দেখে মনে হবে যে না, পালকটা পরে পড়বে। কিন্তু বায়ুর মধ্যে ছাড়লে পালকটা পরেই পড়ে। কেন পড়ে? কারণ কি, বায়ু যে ধাক্কাটা দিচ্ছে, সেই ধাক্কাটা পালকের উপরে বেশি কার্যকারী হচ্ছে, কারণ পালকের এরিয়া বেশি, সারফেস এরিয়া বেশি, ঠিক আছে? আরো কিছু কারণ আছে, সেই জন্য বুয়েন্সি ফোর্স, যেটা বুয়েন্সি ফোর্সটা আমার এই পালকের উপরে লাগু হচ্ছে, ঠিক আছে? কারণ কি, বুয়েন্সি ফোর্সের ভ্যালু কম, এবার এর উপরে পালকটা যেহেতু হালকা, তাই ওর উপরে বেশি কার্যকরী হচ্ছে, ঠিক আছে? তো যদি আমরা ভ্যাকুয়ামে দেখি, ভ্যাকুয়ামে কিন্তু এরা দুজন একই সাথে পড়বে। কেন এরা দুজন একই সাথে পড়বে? তার কারণ দেখো, জি মানে একই সাথে যে পড়ছে, সেটা তো ডিপেন্ড করছে এই জি এর উপরে। তো এই জি দেখো ডাজ নট ডিপেন্ড অন দ্য মাস অফ দ্য ফলিং অবজেক্ট। যে অবজেক্টটা ফল করছে ওর মাসের উপরে জি এর ভ্যালু নির্ভর করে না। তাহলে জি এর ভ্যালু কার উপরে নির্ভর করে? জি এর ভ্যালু নির্ভর করে তুমি কোন প্ল্যানেটে আছো সেই প্ল্যানেটের মাসের উপরে। তো এই যে হাতি বা একটা পালক বা একটা বল, তিনটে, এই তিনটে জিনিসই আমার পৃথিবীতে আছে, তাই ওরা একই সাথে পড়ছে। বোঝা গেল? তো দেখো, all the object with different masses will reach the ground at same time. সমস্ত অবজেক্ট, ডিফারেন্ট ভরের সমস্ত অবজেক্ট, ওরা একই সাথে মানে সেম টাইমে এসে কিন্তু গ্রাউন্ডে পড়বে। এনি টু অবজেক্টস আর দ্য সাবজেক্ট অনলি টু ফোর্স অফ গ্র্যাভিটি উইল ফল উইথ দ্য সেম অ্যাক্সেলারেশন। যারা শুধুমাত্র ফোর্স অফ গ্র্যাভিটির আন্ডারে আছে, তারা, তাদের উপরে একই গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে, তাই তারা একই ত্বরণ নিয়ে নিচে পড়বে। বোঝা গেল? হেন্স দে উইল হিট দ্য গ্রাউন্ড অ্যাট দ্য সেম টাইম, তারা সেম টাইমে গ্রাউন্ডকে হিট করবে। নেক্সট নেক্সট দেখো হচ্ছে মাস এন্ড ওয়েট। এটা আমি তোমাদেরকে একটু আগে আমি বললাম যে মাস, কোনো বস্তুর যে মাস, এটা কিন্তু পরিবর্তন হয় না। এই পেনটার যে মাস, এই পেনটাকে আমি এই পেনটাকে আমি পৃথিবীতে রাখি, চাঁদে নিয়ে যাই, মাউন্ট এভারেস্টে নিয়ে যাই, পেনটা যতগুলো জড় পদার্থ দিয়ে তৈরি, অতগুলো জড় পদার্থ দিয়েই তৈরি। ওকে, অতগুলো জড় পদার্থ এর মধ্যে আছে। সেটা এমন নয় যে পেনটা ভেঙে চলে গেছে। যদি এখন পেনটাকে এখান থেকে চাঁদে নিয়ে যেতে যেতে যদি ভেঙে চলে যায়, তাহলে তো মাস বেরিয়ে গেল, সেটা আলাদা জিনিস। বাট এর যা মাস আছে, পেনটা গোটা আছে, পৃথিবীতে আছে, এটাকে চাঁদে নিয়ে গেলেও এটা গোটা থাকবে, মানে এরকমই আছে। তো এর মাস সেম। মাস স্থানের পরিবর্তনের সাথে মাসের কোনো পরিবর্তন হয় না। মাসের একক কি? মাসের এসআই একক হচ্ছে কেজি, সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার। ওকে,
মাস অফ এ বডি ক্যান নট বি জিরো। যদি একটা বডি আমি দেখি, সে যদি কিছু কণা দিয়ে তৈরি হয়, তোর মাস কোনোদিনও জিরো হবে না, ঠিক আছে? এই যে মাস ইজ এ কোয়ান্টিটি হুইচ মেজার দ্য ইনার্শিয়া অফ এ বডি। মাস হচ্ছে এমন একটা কোয়ান্টিটি, ওকে, যেটা বডির ইনার্শিয়াকে মেজার করে। এটা আমরা পড়েছি অলরেডি, কোন চ্যাপ্টারে পড়েছি বলতো? নিউটনস লতে পড়েছি, ঠিক আছে, ইনার্শিয়া কনসেপ্ট। তো ইররেসপেক্টিভ অফ পজিশন অফ বডি ইন দ্য ইউনিভার্সে ওই বডির পজিশন যেমনই হোক না কেন, মাস অলওয়েজ রিমেন কনস্ট্যান্ট এভরিহোয়ার। মাস সবসময় আমার কনস্ট্যান্ট থাকবে। ওয়েট অফ অ্যান অবজেক্ট ইজ দ্য ফোর্স উইথ হুইচ ইট ইজ অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য আর্থ। ওয়েট কি জিনিস? ওয়েট হচ্ছে একটা ফোর্স, যে ফোর্সের দ্বারা প্রতিটা অবজেক্ট পৃথিবীর দিকে অ্যাট্রাক্ট হচ্ছে, সেটা হচ্ছে ওয়েট। এই ওয়েট সমান সমান আমি কি বলি? বস্তুর মাস ইন্টু তার সাথে স্মল জি। স্মল জিটা কি? গ্র্যাভিটি ফোর্সের জন্য বস্তুটা পৃথিবীর দিকে কতটা বেগের পরিবর্তন করতে করতে নামছে, এটা হচ্ছে স্মল জি। তো ওয়েট যেহেতু একটা ফোর্স, তাই ওয়েট হচ্ছে একটা ভেক্টর রাশি। এখানে জি, জি একটা ভেক্টর রাশি। জি এর যেটা দিক, সেটা হচ্ছে আমার ওয়েটের ডাইরেকশন। জি এর দিক কোনটা? সেটা হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, পৃথিবীর কেন্দ্রের দিকে। ওটাই হচ্ছে আমাদের ওয়েটের ডাইরেকশন, পৃথিবীর কেন্দ্রের দিকে, বা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডাইরেকশন। ওকে, এসআই ইউনিট কি হবে? নিউটন হবে, কারণ কি যেহেতু এটা একটা ফোর্স। তবে দেখো, ওয়েট অফ এন অবজেক্ট ইজ নট কনস্ট্যান্ট। কোন একটা অবজেক্ট, তার যে ওয়েট, সেটা কিন্তু কনস্ট্যান্ট নয়, ফিক্স নয়। আমাদের পজিশনের চেঞ্জের সাথে সাথে আমাদের ওয়েট চেঞ্জ হয়। যেরকম একটু আগে দেখলাম, এই পৃথিবীর এই ইকুয়েটার রিজনে আমার ওয়েট কম থাকে, যত আমি পোলে শিফট হই তত আমার ওয়েট ইনক্রিজ করে, ঠিক আছে? আর একদম যদি সেন্টারে কথা বলি, সেন্টারে যেহেতু জি এর ভ্যালু জিরো, তাই ওয়েট সমান সমান এম জি। তো জি এর ভ্যালু যদি জিরো হয়, তাহলে টোটালটা আমার জিরো, ওয়েট আমার জিরো হয়ে যাবে। ক্লিয়ার আশা করি তোমাদের কাছে? এবার তোকে একটা জিনিস, ওয়েটলেসনেস। ওকে, ওয়েটলেসনেস কি জিনিস? বা আমরা যে ভর মানে ভার শূন্য ফিল করি, ওয়েট ফিল করি না, ঠিক আছে? ওয়েট যখন ফিল করি না, সেই ঘটনাটাকে বলে ওয়েটলেসনেস। সেটা কখন ফিল করি আমরা? যখন কোনো বস্তু ফ্রি ফল করছে। ওকে, তার আগে আমাদের বুঝতে হবে যে আমরা কোন ওয়েটটা ফিল করি, আমাদের অ্যাকচুয়াল ওয়েট কি জিনিস আর অ্যাপারেন্ট ওয়েট কি জিনিস। আমরা যেটা দেখো ওয়েট কি, ধরে হচ্ছে পৃথিবী। ওকে, পৃথিবীর সারফেসে ধরো তুমি আছো। তো তুমি পৃথিবীর ওপরে যে বলটা প্রয়োগ করছো, সেটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল ওয়েট। ওকে, সেটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল ওয়েট। তুমি পৃথিবীর উপরে যে বলটা প্রয়োগ করছো, সেটা অ্যাকচুয়াল ওয়েট, সেটা তুমি ফিল করো না। কিন্তু পৃথিবী তোমার উপরে যে রিয়াকশন ফোর্স দিচ্ছে, সেটা তুমি ফিল করো। পৃথিবী তোমার উপরে যে নর্মাল ফোর্স, রিয়াকশন বলবো না, নর্মাল ফোর্স দিচ্ছে, সেটা তুমি ফিল করো, নর্মালটা তুমি ফিল করো। ওটা হচ্ছে তোমার অ্যাপারেন্ট ওয়েট। এবার তুমি বলবে স্যার নর্মাল ফোর্স কি জিনিস? তো দেখো, ধরো ধরো এই হচ্ছে পৃথিবীর সারফেস। ওকে, তো এখানে কণা দিয়ে তৈরি, মানে এরকম কণার বাইরে এরকম কি আছে? কণা মানে অ্যাটম দিয়ে তৈরি। অ্যাটমের বাইরে এরকম ইলেকট্রন আছে, অ্যাটমের বাইরে এরকম ইলেকট্রন আছে। এবার আমি এখানে আমার পাটা রাখছি, আমি এই মেঝেতে আবার পাটা রাখছি। তো জাস্ট পাটা আমি আঁকলাম। তো পায়ের নিচে গুলোতে কি আছে? অ্যাটম আছে, মানে এখানেও ইলেকট্রন আছে, এখানেও ইলেকট্রন আছে, এখানেও ইলেকট্রন আছে, এখানেও ইলেকট্রন আছে, তাই তো? তো এই মাটি বা সারফেসের ইলেকট্রন, আমার পায়ের ইলেকট্রন যখনই পাটা আমি মাটিতে দেব, তো এই মাটির ইলেকট্রন পায়ের ইলেকট্রন উপরে কি করবে? একটা বাধা দেবে, রিপালশন ফোর্স দেবে। যেহেতু ইলেকট্রন আরেকটা ইলেকট্রনকে কি করে? রিপেল করে। ইলেকট্রনের নেগেটিভ চার্জ আর সেম চার্জ কি করে? একে অপরকে রিপেল করে। তো এখানে ইলেকট্রন কি করবে? পায়ের ইলেকট্রনকে উপরের দিকে রিপেল করবে, বাধা দেবে, ঠিক? দেখো, আমি পৃথিবীর ওপরে যে বলটা প্রয়োগ করছি, সেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ওয়েট, কিন্তু ওটা আমি ফিল করি না। কোনটা ফিল করছি? এই গ্রাউন্ড বা এই মেঝেতে যে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন আমার পায়ের ইলেকট্রনের উপরের দিকে যে ফোর্সটা দিচ্ছে, সেটা দেখো এই সারফেসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে।
সারফেসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তো এই জন্য এটাকে বলা হয় নর্মাল ফোর্স। নর্মাল, যেহেতু সারফেসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তো এই নর্মাল ফোর্সটা যেটা আমাদের লাগু হচ্ছে সেটা আমরা ফিল করি। এবার যখন আমাদের ফ্রি ফল হচ্ছে, আমরা যখন ওপর থেকে এরকম পড়ছি, ওপর থেকে যখন পড়ছি তখন আমরা কোনো নর্মাল ফোর্স পাচ্ছি না তো। ওকে, আমরা কোনো নর্মাল ফোর্স পাচ্ছি না তো, তাই আমরা ওয়েটলেসনেস ফিল করি। ধরো তুমি একটা লিফটের ভেতরে আছো, ওকে, তুমি লিফটের ভেতরে আছো। এবার লিফটটা কি হচ্ছে, লিফটটা উপরে আছে, একদম হাইটে আছে, সেখানে লিফটের তার কেটে গেছে। ওকে, লিফটের তার কেটে গেছে মানে লিফটের কর্ডটা ছিঁড়ে গেছে। তখন লিফটটা কি হবে, লিফটটা শুধুমাত্র পৃথিবীর টানের জন্য পৃথিবীর দিকে ছুটে আসবে। আর কোনো বস্তু যখন পৃথিবীর টানের জন্য পৃথিবীর দিকে ছুটে আসে তখন তার ওই মোশনকে বলা হয় ফ্রি ফল। তাহলে লিফটটা ফ্রি ফল হবে। এবার এই লিফটের এখানে যে ইলেকট্রন আছে আর আমার পায়ের যে ইলেকট্রন, এখানে কি লিফটের ইলেকট্রন আমার পায়ের ইলেকট্রনে বাধা দেবে না, রিঅ্যাকশন ফোর্স দেবে না? তো দেবে না। কেন দেবে না? কারণ আমার পায়ের ইলেকট্রন নিচের দিকে তো নামতেই চাইছে না। তার কারণটা বোঝো, কারণ লিফটটাও যে বেগে পড়ছে বা যেভাবে যে ত্বরণে পড়ছে, তুমিও সেই ত্বরণে পড়ছো, কারণ কি দুজনে একই সাথে পড়ছো। মানে ধরো লিফটের ফ্লোর এটা তুমি, তো দুজন উপর থেকে এরকম একই সাথে পড়ছো, এমন না যে তুমি ওকে ভেদ করে যাওয়ার চেষ্টা করছো, তাই তুমি কোনো রিয়াকশন পাচ্ছ না বা নর্মাল ফোর্স পাচ্ছ না, তাই তুমি তখন ওয়েটলেসনেস ফিল করবে। বোঝা গেল? তো কোনো বস্তু কখন ওয়েটলেসনেস ফিল করে, যখন সে নর্মাল ফোর্স পায় না। এই নর্মাল ফোর্স কোথা থেকে তৈরি হচ্ছে? তো গ্রাউন্ডের ইলেকট্রন আর তোমার পায়ের ইলেকট্রনের মধ্যে যে মিউচুয়াল রিপালশন, তোমার এই পায়ের এই গ্রাউন্ডের ইলেকট্রন আর তোমার এই পায়ের ইলেকট্রনের মধ্যে যে রিপালশন ফোর্স, সেটা হচ্ছে নর্মাল ফোর্স। আর সেটা কখন কার্যকারী হয় না? যখন কোনো বস্তু ফ্রি ফল হচ্ছে। ওকে, এই যে পৃথিবীর চারিদিকে এই যে আর্টিফিশিয়াল স্যাটেলাইট গুলো ঘুরছে না, এই স্যাটেলাইট গুলো অ্যাকচুয়ালি ফ্রি ফল মোশনে আছে। ফ্রি ফল মোশনে মানে ও পৃথিবীতে পড়ার আগেই পৃথিবীটাও কার্ভ হয়ে যাচ্ছে, এরকম টাইপের। তো ফ্রি ফল মানে ধরো এটা আমার পৃথিবীর চারিদিকে একটা স্যাটেলাইট ঘুরছে, তো স্যাটেলাইটটা অ্যাকচুয়ালি ফ্রি ফল মোশনে আছে। আর ফ্রি ফল মোশনে থাকলে কোনো নর্মাল ফোর্স কাজ করে না, তাই আমরা ওয়েটলেসনেস ফিল করব, কারণ আমরা কোনো অ্যাপারেন্ট ওয়েট পাচ্ছি না। ওকে, অ্যাপারেন্ট ওয়েটটা কি? আমি একটু আগে বললাম, আমরা যে পৃথিবীর উপরে বল প্রয়োগ করছি সেটা আমার অ্যাকচুয়াল ওয়েট, সেটা আমি ফিল করি না। কিন্তু আমি পৃথিবীর উপরে যখন বল প্রয়োগ করছি, পৃথিবীর মাটির যে সারফেস, সেটা আমার পায়ের ইলেকট্রনের উপরে উপরের দিকে বল প্রয়োগ করছে। পৃথিবীর যে সারফেস, সেখানে যে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন আমার পায়ের ইলেকট্রনের উপরে উপরের দিকে বল প্রয়োগ করছে। ওকে, সেটা হচ্ছে আমার নর্মাল ফোর্স। তো সেই নর্মাল ফোর্স কাজ করে না, কখন করে না? যখন ফ্রি ফল হয়। তো এখানে কিছু এক্সাম্পল দেখে নাও ভালো করে। ওয়েটলেসনেস কখন আমরা ফিল করি? ডিউরিং ফ্রি ফল আন্ডার দ্য গ্র্যাভিটির আন্ডারে ফ্রি ফল করছি যখন। ইনসাইড এ স্পেসক্রাফট অর এ স্যাটেলাইট, একটা স্যাটেলাইট বা একটা স্পেসক্রাফটের ভেতরে তুমি যখন আছো, সেই স্যাটেলাইট বা স্পেসক্রাফট যখন পৃথিবীর চারিদিকে ফ্রি ফল ঘুরছে মানে সে ফ্রি ফল মোশনে আছে, তখনও সেই স্যাটেলাইটের ভেতরে যারা থাকবে তারা ওয়েটলেসনেস ফিল করবে। আরেকটা হচ্ছে যদি আমরা পৃথিবীর সেন্টারে যাই, কেন পৃথিবীর সেন্টারে যেহেতু জি এর ভ্যালু 0, তাই ওয়েট আমরা 0। ওকে, তাই আমরা ওয়েটলেসনেস ফিল করব। বোঝা গেছে? এবার এখানে আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে আমাদের স্কেপ ভেলোসিটি। ওকে, বা মুক্তিবেগ। স্কেপ ভেলোসিটি বা মুক্তিবেগ কাকে বলে? এই স্কেপ ভেলোসিটি বা মুক্তিবেগ কাকে বলে? দেখো, পৃথিবী প্রতিটা বস্তুকে নিজের দিকে টানছে, তাই তো? সেটা গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য। এবার পৃথিবীর সারফেস থেকে কোনো বস্তুকে যদি আমি ছুঁড়ে ফেলে দিই, তারপরেও দেখি সে নিচে চলে আসে, পৃথিবীর দিকে চলে আসে, তার মানে আমি ঠিক কতটা জোরে ছুঁড়ে ফেললে সে আর পৃথিবীতে রিটার্ন আসবে না, মানে পৃথিবীর গ্র্যাভিটেশনাল পুল থেকে পুরো বেরিয়ে চলে যাবে। তো সেই যে মিনিমাম কতটা বেগে ছুড়লে, পেনটাকে মিনিমাম কতটা বেগে ছুড়লে সে আর পৃথিবীর টানের জন্য পৃথিবীতে ফিরে আসবে না, পৃথিবীর গ্র্যাভিটেশনাল পুলকে বা টানকে উপেক্ষা করে সে বেরিয়ে চলে যাবে। ঠিক আছে? তো সেই যে মিনিমাম বেগে গেল, সেই মিনিমাম বেগটাকে বলা হচ্ছে কি? মুক্তি বেগ বা এসকেপ ভেলোসিটি। তো কি লেখা আছে? মিনিমাম ভেলোসিটি বাই হুইচ অ্যান অবজেক্ট ক্যান ওভারকাম দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অফ আর্থ। মিনিমাম যে ভেলোসিটিতে ছুড়ে দিলে কোনো একটা অবজেক্ট সে পৃথিবীর যে টান বা গ্র্যাভিটেশনাল পুল তাকে উপেক্ষা করে যদি বেরিয়ে যায়,
ওকে, তো সেই মিনিমাম বেগটাকে বলা হয় মুক্তি বেগ। তো আমাদের পৃথিবী, এই পৃথিবী থেকে কোনো বস্তুকে যদি মুক্তি পেতে হয়, মানে পৃথিবীর গ্র্যাভিটেশনাল পুল থেকে যদি ওকে মুক্তি পেতে হয়, তাহলে বস্তুটাকে কতটা মিনিমাম বেগে ছুড়বো? তো সেই মিনিমাম বেগের ভ্যালু কত লেখা আছে দেখো, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। মানে এই পেনটাকে যদি আমি পার সেকেন্ডে 11 কিলোমিটার এরকম যদি পথ অতিক্রম করতে পারে ও, তার মানে ও পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ড থেকে বেরিয়ে যাবে। যদি আমি মাইলে বলি, মাইল পার সেকেন্ডে বললে দেখো 7 মাইল পার সেকেন্ড। ওকে, আরো দুটো মুক্তিবেগ লেখা আছে, একটা হচ্ছে মুন, চাঁদ। চাঁদের যেহেতু মাস কম, তাই চাঁদের গ্র্যাভিটেশনাল পুল কম, তাই চাঁদের সারফেস থেকে যদি কোনো বস্তুকে বেরোতে হয়, তাহলে তাকে কম বেগে বেরোলে হবে, পৃথিবীর তুলনায় কম বেগে বেরোলে হবে। তাই চাঁদের মুক্তিবেগের ভ্যালু দেখো কম, 2.4 কিলোমিটার পার সেকেন্ড। মানে ধরো ধরো চাঁদের সারফেস থেকে এই পেনটাকে যদি আমি ভাবি চাঁদের গ্র্যাভিটেশনাল পুল থেকে বার করে দেবো, তাহলে পেনটাকে মিনিমাম 1 সেকেন্ডে 2 কিলোমিটার করে পথ যেতে হবে। ওকে, আরেকটা দেখো হচ্ছে স্কেপ ভেলোসিটি অফ সান। সূর্যের স্কেপ ভেলোসিটি দেখো সব থেকে বেশি, 614 কিমি পার সেকেন্ড। মানে 1 সেকেন্ডে 614 কিলোমিটার বেগে ছুটতে হবে, তবে তুমি সূর্যের যে গ্র্যাভিটেশনাল পুল সেখান থেকে তুমি বেরোতে পারবে। বোঝা গেল? ওকে, স্কেপ ভেলোসিটির ভ্যালু কিন্তু কিছু জিনিসের উপর ডিপেন্ড করে না, যেরকম কতটা অ্যাঙ্গেলে ছুটছি তার উপর ডিপেন্ড করে না। ওকে, কোন ডাইরেকশনে ছুটছি সেটা ডিপেন্ড করে না। আরেকটা হচ্ছে যে অবজেক্টটাকে আমি পাঠাচ্ছি সেই অবজেক্টের মাসের উপরে কিন্তু নির্ভর করে না। ওকে, এইখানটায় তো তোমরা দেখতে পাচ্ছ না, এই জায়গাটা আমি লিখে দিচ্ছি এখানে, মাস অফ দ্য অবজেক্ট, মাস অফ দ্য অবজেক্ট, অবজেক্টের মাসের উপরে কিন্তু স্কেপ ভেলোসিটি ডিপেন্ড করে না। মানে পেনটা আর ধরো এই মোবাইলটা, এই দুটো মাস তো ডিফারেন্ট, বা এখানে আমি একটা হাতিকে রেখেছি, একটা রকেটকে রেখেছি, তো সবাইকেই যদি পৃথিবীর গ্র্যাভিটেশনাল পুল থেকে বেরোতে হয় না, তো সবাইকেই ওই 11.2 কিমি পার সেকেন্ড বেগে বেরোতে হবে। বোঝা গেল? তার মানে হচ্ছে স্কেপ ভেলোসিটির ভ্যালু কিন্তু আমাদের মাসের উপরে ডিপেন্ড করে না, অবজেক্টের মাসের উপরে ডিপেন্ড করে না। ক্লিয়ার? এখানে দেখো বিভিন্ন প্ল্যানেটের স্কেপ ভেলোসিটি দেওয়া আছে, তার মধ্যে দেখো জুপিটারের স্কেপ ভেলোসিটি সব থেকে বেশি, আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ, জুপিটারের স্কেপ ভেলোসিটি সব থেকে বেশি। ওকে, ওকে, এবার কিছু তোমাদের আমি, আচ্ছা এখানে যে স্যাটেলাইটের পার্ট বা যা আছে সেটা আমাদেরকে আরো একটা আলাদা একটা লেসনে তোমাদের করাতে হবে, ঠিক আছে? তো আজকের জন্য আমাদের এই ক্লাসটা বা গ্র্যাভিটেশন চ্যাপ্টার আমাদের এখানেই শেষ। ওকে, এরপর আমরা আবার হাজির হব নতুন আরেকটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে। চলো, টাটা।